গণঅভ্যুত্থানের চূড়ান্ত মুহূর্তে শেখ হাসিনার দেশত্যাগের বিষয়ে জানতেন না বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তবে ওই সময় দেশত্যাগ না করলে অনাকাঙ্ক্ষিত হত্যার মতো ঘটনার আশঙ্কা ছিল বলেও জানান তিনি। ক্ষমতাচ্যুত সরকারের রেখে যাওয়া জঞ্জাল কিভাবে সারিয়ে তোলা সম্ভব সে বিষয়ে কথা বলেন তিনি। 16 বছরের জঞ্জাল 16 দিনে মিটবে না, 16 মাসে যদি আমরা মেটাতে পারি। যে সেনাবাহিনী এখনো মাঠে কেন? বাপরে বাপ, তার মানে আপনি কি আওয়ামী লীগের প্রেতাত্মা হয়ে কাজ করতে চান? সেনাবাহিনী যদি আজকে মাঠ থেকে চলে যায়, কালকে সমগ্র মাঠে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ মিছিল করবে। ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে গাজিয়াবাদ থেকে সরিয়ে নিয়েছে ভারত। তাকে গভীর রাতে হেলিকপ্টারে দিল্লির কোথাও একটি জায়গায় লুকিয়ে রাখা হয়েছে। তবে স্থানটি কোথায় তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই নিয়োগের ফলে তিনিও বিপত্তির মধ্যে পড়বেন। কারণ কি? কারণ হলো অতি বিপ্লবী, অতি দলবাস লোক। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন সেনা প্রধান কিন্তু ভালোভাবে ফেঁসে যাচ্ছে এবং তার গোপন ফোন কল কিন্তু ফাঁস হয়ে গিয়েছে। সেনাবাহিনী এবং শেখ হাসিনা কোন কথাগুলো বলেছিল, কোন কথাগুলো ফাঁস হয়েছে, সব কিছু দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। সেই সাথে দেখতে পারবেন ক্ষমতায় আসতে যাচ্ছে জামায়াত, বিএনপির জন্য বড় একটা দুঃসংবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। সেই সাথে দেখতে পারবেন জামায়াত এবং বিএনপির মধ্যে কিন্তু ভয়াবহ একটি সংঘর্ষ হয়ে গেছে, দাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এমন তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাও। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক দেখে আসি। গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এবার কৌশলগতভাবে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে গাজিয়াবাদ থেকে সরিয়ে নিয়েছে ভারত। তাকে গভীর রাতে হেলিকপ্টারে দিল্লির কোথাও একটি জায়গায় লুকিয়ে রাখা হয়েছে। তবে স্থানটি কোথায় তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শেখ হাসিনা ভারতে এসে নামার পর প্রথম রাত ছিলেন দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাটির ভিভিআইপি লাউঞ্জে। সেখানে প্রথম রাত কাটানোর পর তাকে গাজিয়াবাদের আধা সামরিক বাহিনীর একটি সেফ হাউসে সরিয়ে আনা হয়েছিল। তবে এখন তাকে সেখান থেকেও সরিয়ে গভীর রাতের অন্ধকারে রাজধানী দিল্লির একটি গোপন ঠিকানায় মুভ করানো হয়েছে বলে জানা গেছে। ফলে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এখন আর উত্তরপ্রদেশে না, রয়েছেন দিল্লিতে। আর এই মুভটা কোনো গাড়ি বহর নয়, করানো হয়েছে আকাশপথে হেলিকপ্টারে করে। 10 থেকে 12 দিন আগে দক্ষিণ দিল্লির বাসিন্দারা মধ্যরাতেরও অনেক পরে তাদের মাথার উপরে আকাশপথে হেলিকপ্টারের মুভমেন্ট দেখে অবাক হয়েছিলেন। এত রাতে দিল্লির আকাশে হেলিকপ্টার চলাচল কোনো স্বাভাবিক ঘটনা নয়। কিন্তু পূর্ব ও দক্ষিণ দিল্লির একাধিক জায়গা থেকে শহরবাসী কেউ কেউ এই দৃশ্য দেখেছেন। অনেকে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছেন। পরে ঘটনা পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন সেদিন ওই হেলিকপ্টারে করেই শেখ হাসিনা ও শেখ রেহানাকে দিল্লিতে নিয়ে আসা হয়েছিল। দিল্লির ভেতরে সামরিক বাহিনীর অনেকগুলো হেলিপ্যাড রয়েছে, তার কোনো একটিতে শেখ হাসিনা ও শেখ রেহানা রয়েছেন। পরে সেখান থেকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় কাছাকাছি কোনো এক গোপন ঠিকানায়। দিল্লিতে শেখ হাসিনার অবস্থান দীর্ঘায়িত হতে পারে, সেই সম্ভাবনা যেমন জোরালো হচ্ছে, পাশাপাশি ভারতের পক্ষ থেকে তৃতীয় কোনো বন্ধু দেশে তাকে পাঠানোর চেষ্টাও থেমে নেই ভারতের পক্ষ থেকে। আর যদি সেনাবাহিনী আমাদের পাশে না দাঁড়াতো, জেনারেল ওয়াকারুজ্জামান যদি আমাদের পাশে না দাঁড়াতো, সত্যি সত্যি যদি তারা দেশপ্রেমিক না হতো, তাহলে আজকের শত শত হাজার হাজার লাশ ফেলে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি করতেন, থাকতেন, চাইতেন, গণভবন ছেড়ে পালাইতেন না। তিনি বারবার চেষ্টা করতেন মানুষকে দিয়ে যে কোনোভাবে গুলি করানো, হত্যা করানো। এখন আমাদের সমাজে কিছু কিছু বুদ্ধিজীবী তৈরি হয়েছে যে কোনো বিষয়ে সমালোচনা করার নামই একটা রাজনীতি, এটাকে পাণ্ডিত্য বলে না। এটা এক ধরনের বোকামি, এটা এক ধরনের আহাম্মুকি। আপনি বাংলাদেশের স্বাধীনতাই পাইতেন না যদি জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের বলিষ্ঠ ভূমিকা না থাকতো। আজকে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছে, বাংলাদেশ থেকে এই মুহূর্তে শেখ হাসিনা নাই। তার পিছনে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন যেমন সাকসেসফুলি সম্পন্ন করা গিয়েছে, সাথে সাথে আজকের বাংলাদেশের জেনারেল ওয়াকারুজ্জামানের ভূমিকার কারণে আপনি এই স্বাধীনতা সহজভাবে আপনার হাতে একদম মিষ্টির মতো পেয়ে গিয়েছেন। কেন বলছি এই কথা? যদি এই আন্দোলন আরো 10 দিন থাকতো, তাহলে এই 10 দিনে অন্তত পক্ষে আরো 1-2 হাজার মানুষ শেখ হাসিনা মেরে ফেলতে তার বিন্দুমাত্র কষ্ট হইতো না। কারণ তিনি মানুষের রক্তের উপরে ভিত্তি করে ক্ষমতায় থাকতে চায়। কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব এবং সেনাবাহিনী দেশপ্রেমিকের ভূমিকা পালন করে আজকের বাংলাদেশের এই কঠিনতম সময়ে আপনার পাশে, আমাদের পাশে দাঁড়িয়েছে। এখন কিছু বুদ্ধিমান যারা কথায় কথায় এটা করেন সেটা করেন, আপনি করে যাবেন কোথায়? সাম্প্রতিক সময় দেখলাম কেউ কেউ ভিডিও করছেন কিংবা বক্তব্য দিচ্ছেন যে সেনাবাহিনী এখনো মাঠে কেন? বাপরে বাপ, তার মানে আপনি কি আওয়ামী লীগের প্রেতাত্মা হয়ে কাজ করতে চান? সেনাবাহিনী যদি আজকে মাঠ থেকে চলে যায়, কালকে সমগ্র মাঠে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ মিছিল করবে। আপনার আগামীকালকে তারা বিএনপির সাথে, জামাতের সাথে, বিরোধী মতের মানুষগুলোর সাথে মারামারি করবে, তারা খুনাখুনি করবে, তারা আবার এই দেশে নতুন করে একটি আমার এই বাংলাদেশকে ধ্বংস করার চক্রান্ত করবে। কে আপনার প্রতিরোধ করবে বলেন? কোনো বেকআপ আপনার আছে? বাংলাদেশের পুলিশ বাহিনী শেষ করে দিয়েছে, আনসার বাহিনী শেষ করে দিয়েছে, বিভিন্ন বাহিনী শেষ করে দিয়েছে। মুখস্থ কথা একটা আমি বলে দিলাম। আমি তো মনে করি সেনাবাহিনীকে বাংলাদেশের যতদিন এই সরকার ক্ষমতা আছে
তারা জরুরি অবস্থা জারি করবে না, কিন্তু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য মানুষের পাশে, মানুষের কাছে এই সেনাবাহিনীকে আরো বেশি নিরাপত্তার সাথে রাখা উচিত। যারা তাকে রাখতে চায় না তারাই বর্তমান সময়ের এই দেশের শত্রু বলে আমি মনে করি, কারণ কোনো সুযোগ নাই। কে আমার নিরাপত্তা দিবে? রাস্তায় এখন যে কোনো ধরনের একটা অকারেন্স ঘটলে সেনাবাহিনীকে যেতে হয়, যে কোনো একটা জায়গায় মানে প্রবলেম হলে পর্যন্ত সেনাবাহিনীকে যেতে হয়, গ্রেপ্তারে পর্যন্ত সেনাবাহিনীকে যেতে হয়, চুরি করলে পর্যন্ত সেনাবাহিনী যেতে হয়। আপনি আওয়ামী লীগের সকল জায়গায় যে পরিমাণ দলীয় লোক ঢুকিয়ে দিয়েছে, এই মানুষগুলোকে যতক্ষণ পর্যন্ত আপনি তাদের হাত থেকে দেশটাকে একটা নিউট্রালাইজ করতে না পারবেন, ততক্ষণ আপনি কিভাবে সেনাবাহিনীকে সরিয়ে দেওয়ার আহ্বান করেন আমার বিবেকেও ধরে না, বুদ্ধিতেও ধরে না, এবং কোনো দেশপ্রেমিক নাগরিক এই আহ্বান করতে পারে না। আপনি সবাই শত্রু বানাইবেন। আপনি সকালে পুলিশের বিরুদ্ধে বলবেন, বিকালে সেনাবাহিনীর বিরুদ্ধে বলবেন, সন্ধ্যার সময় র্যাবের বিরুদ্ধে বলবেন, ফজরের সময় আপনি উঠা আনসারের বিরুদ্ধে বলবেন, তো বাংলাদেশ চালাইবে কে? আপনি চালাবেন বাংলাদেশ? বাস্তবতার নিরিখে আমি মনে করি দেশপ্রেমিক এই সেনাবাহিনীকে নিয়ে যারা ষড়যন্ত্র করে, তারা গভীর জলের মাছ। বাংলাদেশের এই বিপ্লবকে প্রতি বিপ্লব ঘটানোর জন্য আমাদের ডাইসে সেজে, আমাদের চেহারা ধারণ করে, দেশপ্রেমিক ধারণ করে কিছু কিছু মানুষ বিদেশি প্রজেক্ট বাস্তবায়নের জন্য আপনাদেরকে বিভ্রান্ত করবে। এই বিভ্রান্তির ফাঁদে পড়া যাবে না। বাংলাদেশের ওয়াকারুজ্জামানকে স্যালুট জানাই। ওনার মতো একজন সেনাপ্রধান মাত্র 2 মাস আগে সম্ভবত তিনি দায়িত্ব নিয়েছিলেন, মানে শেখ হাসিনার বিদায়ের মাত্র কয়েকদিন আগে দায়িত্ব নেয়ার পরেই ইমিডিয়েট তিনি বাংলাদেশের এই যে মানুষের উপরে তার কি বলে, মানুষকে বিশ্বাস করে, মানুষের আন্দোলন সংগ্রামকে শ্রদ্ধা করে, দেশপ্রেমিক নাগরিকদের প্রতি শ্রদ্ধা করে, নিজের জীবনকে ঝুঁকি নিয়ে তারপরে যে সিদ্ধান্ত নিয়েছে, গত 16 বছর তো কত বাহিনী গিয়েছে, কে সিদ্ধান্ত নিয়ে আপনার পাশে দাঁড়িয়েছে? কত দুর্নীতির বিরুদ্ধে আপনি কথা বলেছেন, দুষ্কৃতির বিরুদ্ধে কথা বলেছেন, তাদেরকে নিয়ে তো আপনাদের কোনো সেই সময় তো কেউ কিছু করতে পারে নাই। আমি সেজন্য দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাবো, এই সরকার আমাদের, এই ডক্টর ইউনূস সাহেব আমাদের, এই সেনাবাহিনীর প্রধান আমাদের, সেনাবাহিনীর প্রত্যেকটি সদস্যের নিরাপত্তা নিশ্চিত করে তাদেরকে ভাই বানাতে হবে, বন্ধু বানাতে হবে, দেশ রক্ষার জন্য তাদেরকে মাঠে রাখতে হবে। যতদিন পর্যন্ত বাংলাদেশের সুষ্ঠু ধারার রাজনীতি, পরিবেশ, পরিস্থিতি এবং দেশের নিরাপত্তা নিশ্চিত না হয়, ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনী আমাদের রাস্তা থেকে উঠে যাইতে চাইলেও যেতে দেওয়া হবে না। দেশবাসীকে ধরে রাখতে হবে, কারণ এটা না করলে আপনি আপনার কি বলে নিজেই নিজের বাস ঢুকিয়ে বসে থাকবেন। এর চেয়ে আর বড় কিছু বলার কিছু নেই প্রিয় বন্ধুরা আমার। আপনি দেখেন সেনাবাহিনী আপনার কি উপকারটা করে দিয়েছে দেখেন। আমি আপনাকে একটা লজিক দিই, এই আন্দোলন আরো 2 মাস প্রলম্বিত হলেও আপনার কিছু ছিল না। এটা একটা যুদ্ধ ছিল, এটা শুধু আন্দোলন নয়, এটা শুধু অভ্যুত্থান নয়, এটা একটা বিপ্লব ছিল যে সমগ্র মানুষ ঐক্যবদ্ধভাবে এই কাজটি করেছে। আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে 9 মাস যুদ্ধ করার পরে স্বাধীনতা পেয়েছি, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। আজকের এই বাংলাদেশের ইতিমধ্যেই আনডকুমেন্টেড আপনারা শুনেছেন যে 1000-এর অধিক মানুষ হত্যা হয়েছে, আর ডকুমেন্টেডই প্রায় 850-900 মানুষ ইতিমধ্যে শহীদ হয়েছে। আপনার কাছে চারটিখানি মনে হচ্ছে? সেনাবাহিনী যদি আর 2টা দিন দেরি করতো তাহলে এই বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়তো এবং প্রত্যেক জায়গায় গৃহযুদ্ধ লেগে যেত। যে কারণে আমি এই ওয়াকারুজ্জামানের বুদ্ধিদীপ্ত চিন্তা, চেতনা এবং সঠিক নেতৃত্বের আমি অবশ্যই সাপোর্ট করি। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা জানেন আমরা যারা কথা বলি কিংবা রাজনীতি করি, আপনি রাজনীতি করেন, আমি রাজনীতি করি, ভালো কথা, আমরা সচেতন, কিন্তু অতিরিক্ত সচেতনতার নাম দিয়ে, অতিরিক্ত সন্দেহ প্রমাণের নাম দিয়ে, মানুষের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দিয়ে একে অপরের মধ্যে বন্ধুত্ব নষ্ট করা, এটা এক ধরনের রোগ, এটা এক ধরনের মানসিক রোগ। এই কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। আপনি যখন বলেন যে বাংলাদেশের, অনেকেই মনে করেন সেনাবাহিনীর পরিবর্তন করতে হবে, কাকে পরিবর্তন করবেন? যেই লোকটা বাংলাদেশের আপনার এই মুভমেন্টকে সফল করে দিয়েছে, যেই লোকটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়েছে, আপনি তাকে রিমুভ করে কাকে আনবেন? আওয়ামী লীগের দালালকে? এইসব টাউটগিরির আর জায়গা পান না। এইসব বাংলা সস্তা কথা বলে বাংলার জনগণকে বিভাজন করা হয়, সে কারণে আজকের এই বাংলাদেশের মানুষের আপনাকে এই অধপতন, আপনাকে কারো না কারো উপরে আস্থা বিশ্বাস রেখেই পথ চলতে হবে। আমরা ফ্যামিলির 4 ভাই, আমার ভাইদের মধ্যে আমি রাজনীতি করে, আর কেউ করে না। এখন কেউ করে না বিধায় ফয়জুল হক দালাল হয়ে যাবে? আমার রাজনীতি আমার, আমার চিন্তা আমার, আমার কাজ আমার, আরেকজন কিচ্ছু করে না তাই বলে সেটার দায়ভার আমার নয়। আজকের আত্মীয়তার কথা বলে এই ধরনের বহু আত্মীয় ছাড়া তো লোক ছিল গত 16 বছর যারা সেনাপ্রধান ছিল, কেউ তো শেখ হাসিনার আত্মীয় ছিল না, কিন্তু তারা তো কেউ আমার দেশের এই ছাত্র জনতার বিজয়কে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে আমার দেশের স্বাধীনতা করে দিতে পারে নাই। যেই ওয়াকারুজ্জামান সাহেব পেরেছে, তার মানে ওয়াকারুজ্জামান সাহেব একজন দেশপ্রেমিক, একজন ধর্মপ্রেমিক, স্বাধীনতা প্রেমিক, বাংলাদেশের জনগণের সত্যিকার হৃদয়ের রক্তক্ষরণটা অনুধাবন করে তিনি সিদ্ধান্ত নিয়ে জনগণের কাতারে দাঁড়িয়েছেন। তখন তিনি ওই পেঁচিয়ে গেছি আত্মীয় স্বজন এগুলো দেখতে চান না। এটাই প্রকৃত মানুষের পরিচয়। তাদের কাছে দেশ বড়। নির্বাচন 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 এতদিন যাবৎ, গত 15 বছর যাবৎ সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছিলাম যে বিএনপি, জামায়াত, পাশাপাশি অন্য যে দলগুলো আছেন যারা আওয়ামী বিরোধী শক্তি রাজনৈতিক দল হিসাবে, তারা মোটামুটি সবাই একজোট হয়ে ফেসবুকে নানান ধরনের অ্যাক্টিভিটিস চালিয়েছেন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। পাশাপাশি যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে সেখানে কিন্তু সরব উপস্থিতি ছিল প্রত্যেকটা দলেরই রাজনৈতিক কর্মীদের। এখন দিন শেষে যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেল, এখন পালাবদলের প্রশ্নে সামনে আসছে কে যাচ্ছে রাষ্ট্র ক্ষমতায়। আগামী শনিবারের আগে একটা চাঞ্চল্যকর অবস্থান তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আচ্ছা, একটা কমেন্ট আমার একটু করেন তো, আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে
এতদিন যাবত যারা সাবস্ক্রাইব করে বসে আছেন এদের মধ্যে কি আসলে সবাই জামায়াতের লোক নাকি বিএনপির লোকও এখন যারা কমেন্ট করতেছেন যে ভাই আমি বিএনপির বাট আমি চাই জামাত আসুক, এই বিষয়টা আমার একটু কনফিউশন তৈরি হচ্ছে। গত দুদিন যাবত আমি যে দুইটা ভিডিও দিয়েছি, পাশাপাশি পিনাকি দাদা তিনি যে ভিডিওগুলো দিয়েছেন সেইখানে কমেন্ট সেকশনে ঢুকলে মনে হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ জামাতের সরব উপস্থিতি, আসলে মাঠ পর্যায়ে এই পরিমাণ জামাতের ভোটার কি আসলে আছে? যদি থাকে তাহলে বিএনপির জন্য আসলে দুঃসংবাদ হতে যাচ্ছে। দেখেন যে রাজাকার ইস্যুতে শেখ হাসিনার পতন হয়েছে, ওই শব্দটাকে একটু পরিবর্তিত রূপে মির্জা ফখরুল ইসলাম বললেন যে জামাত নাম জানেন নাই যে স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে সমর্থন করা যাবে না। এর পাশাপাশি নির্বাচন ইস্যুতে যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে, প্রশ্ন হচ্ছে যে আগামী দিনে সুষ্ঠু নির্বাচন হলে রাষ্ট্র ক্ষমতায় কে যাবে? প্রেডিকশন বলছে, আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের প্রেডিকশন যদি দেখি, আপনি যতগুলা প্ল্যাটফর্ম আছে, বিভিন্ন পোস্ট আছে, নিউজ পত্রিকার, তারপর হচ্ছে যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট করি বা ইউটিউবে আমরা ভিডিও আপলোড করি, কমেন্ট সেকশন সম্পূর্ণ জামাতে ভরপুর। বিএনপির লোকও বলছে, জানি না তার অরিজিনালি বিএনপি কিনা, অনেকে একটু কৌশলী আছে, জামাতের লোকই না ভাই আমি বিএনপি, আমি চাই জামাত আসুক, এরকম যদি হয় তাহলে ঠিক আছে। আর একটা আছে যেন অরিজিনালি বিএনপির লোকই চাচ্ছে জামাত আসুক। তো এই প্রেডিকশন কিন্তু একটা কি বলা হয়েছে লক্ষণ দেখা দিচ্ছে যে রাষ্ট্র ক্ষমতায় কি জামাত আসবে কিনা। এখন আসুন তুলনামূলক আমি একটু ক্যালকুলেশন করি যে জামাত নাকি বিএনপি আসলে কারা রাষ্ট্র ক্ষমতাকে ভালোভাবে পরিচালনা করতে পারে বা করবে। প্রশ্ন হচ্ছে যে যদি আপনি সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে ক্যালকুলেশন করেন, আওয়ামী লীগ বিএনপি তাদের সমর্থন সবচেয়ে বেশি। মাঠে আপনি কর্মী দেখতেছেন না, ডাজন্ট ফ্যাক্ট, কিন্তু তাদের সমর্থন বেশি। এরপরে ছিল জামাতের সমর্থন, কিন্তু গত 15 বছরে আজকের দিনে এসে মনে হচ্ছে প্রেক্ষাপট বদলাই গেছে। আই ডোন্ট নো প্রেক্ষাপট কি বদলাই গেছে কিনা। তবে আমরা যদি বাংলাদেশের ইতিহাসকে ক্যালকুলেশন করি, স্বাধীনতা পরবর্তী সময়ে যখন এই সরকারগুলো ক্ষমতায় আসছে, আওয়ামী লীগ বিএনপি প্রত্যেকটা দলই, আমাদের যে দলগুলো আছে 100-তে 99 ভাগ নেতা, এবং আমরা যারা এখানে দলগুলোর বিভিন্ন পার্ট আছে, যুবলীগ, যুবদল, ছাত্রলীগ, ছাত্রদল, হ্যাঁ, মানে এই যে বিভিন্ন নেতারা সহ বাকি যে পার্ট আছে, এখানে ম্যাক্সিমামই দেখা গেছে আমরা মোটামুটি দুর্নীতিগ্রস্ত। ইভেন ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় টোল আদায়, কলেজ ক্যাম্পাসে মানে কি বলে অস্থির রাজনীতি, এরকম অনেক কিছু দেখেছি, যেই তুলনায় জামাতের এই জিনিসটা একটু কম, এটা কিন্তু সত্য। আবার জামাতের যে পলিটিক্স দেখেন, আমি জামাতের একটা জিনিস খুবই পছন্দ করি, এটা আওয়ামী লীগ এবং বিএনপি এত বছর শিক্ষা নিতে পারে না। কোনটা জানেন? আপনি ছাত্রলীগ করেন আর যুবদল করেন, ছাত্রদল করেন, মামলা খাইছে নিজের বাবা, খেত বেচা কিন্তু আপনার জামিন করানো লাগছে। বিয়া করা অবস্থায় মামলা খাইছেন, পরিবারের কেউ খবর নেয় নাই, মরিয়া গেছেন, খবর নেয় নাই। ওই তুলনায় জামাতের একটা পজিটিভ দিক হচ্ছে তাদের সম্ভবত একটা ফান্ড আছে বাইতুল মাল বা সামহাউ নামের। আপনি যদি তাদের সংগঠনের কর্মী হইয়া মামলা খান, অথবা জেলে যান, অথবা অসুস্থ হন, অথবা মারা যান, আপনার পরিবারের যে দেখভালের বিষয়টা, মামলার খরচটা তাদের আইনজীবী কর্তৃক বা তারা কিন্তু এটা বহন করে। বিএনপি আওয়ামী লীগ এটা করে 5%, যেটা জামাত করে 95%। এই যে পলিসিটা, এটা কিন্তু ইয়াং জেনারেশন যারা এই পরবর্তী, মানে আমরা 2000 পরবর্তী যে জেনারেশনকে দেখছি বা আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় যে জেনারেশনকে দেখছি, তাদের মধ্যে জামাতের এই পলিসিটা খুবই কার্যকর হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগ বিএনপি আমরা যারা করি, আমাদের নেতারা টাকা পয়সা হলে সুইস ব্যাংকে টাকা জমায়, ইউরোপ আমেরিকাতে তারা কি করে, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান করে, দুবাইতে ব্যবসা করে। কিন্তু জামাতের নেতারা আপনি দেখেন যে এত পরিমাণ ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে, যে ইসলামিক ব্যাংক বলেন বা বিভিন্ন ধরনের মেডিকেল সেক্টর থেকে এত প্রতিষ্ঠান করছে, যে জামাত করা একজন ছেলে তার জন্য পড়াশোনা শেষের পর তার দলেরই একটা প্রতিষ্ঠানে চাকরির সুযোগ থাকে, যেটা আমাদের দলগুলোতে নাই। এরকম নানান ইস্যুতে জামাতের যে পলিসি, এটা কিন্তু কার্যকর পলিসি, মানুষ মানে মাঠ পর্যায়ে খাচ্ছে। তো খাইতে খাইতে আসলে আজকের দিনে এসে কমেন্ট সেকশন দেখে, আমি গতকালকে এক ভাই বলছিলেন কমেন্টসগুলোকে পর্যালোচনা করে আপনি একটু বললেন যে আসলে কি ঘটতে যাচ্ছে। তবে সোশ্যাল মিডিয়ার ইফেক্ট, বাস্তবের ইফেক্ট আলাদা। নির্বাচন হতে গেলে আমার এখনো মন টানে যে নির্বাচন হতে গেলে আমরা যদি সোশ্যাল মিডিয়ার কমেন্ট বাদ দিই, মাঠ পর্যায়ে শক্তিটাকে দেখি, সেক্ষেত্রে বিএনপির জনসমর্থন বেশি। আবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসলে মনে হয় বিএনপি আছে এই মুহূর্তে 30%, জামাতের কর্মী আছে 70% সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ। তবে এদের মধ্যে ম্যাক্সিমামই দেশের বাহিরে বসে আমাদেরকে দেখতেছেন, বাট যারা দেশে ভোট দিবেন, যারা ভোটার, তাদের উপস্থিতিটা আসলে পরিসংখ্যানের দিক থেকে জামাত তুলনামূলক পিছিয়ে। কিন্তু এইবারের পরিস্থিতিটা ভিন্ন কিছু কিন্তু ঘটতেও পারে। আমার কাছে যতটুকু মনে হচ্ছে 50-50, কারণ এবার তো নির্বাচন হবে জামাত এবং বিএনপির মধ্যেই, বিএনপি এবং জামাতের মধ্যে কে ক্ষমতায় যাবে। পরিসংখ্যান দেখলে ভোটের মাঠের পরিস্থিতি আমরা যদি সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে তুলনা করি, বিএনপির চান্স বেশি। তবে জামাত কিন্তু অঘটন ঘটালে ঘটাইও দিতে পারে। অনেকে বলছেন যে জামাত এবার ক্ষমতায় যাবে, এটা 100%, তবে এটা 100% বলার সুযোগ নাই। আমরা কমেন্টের দিকে তাকালে মনে হইতেছে এটা 80% বা 70% চান্স আছে। তো বিএনপি নেতাকর্মীরা কি মনে করেন যে আপনারা সোশ্যাল মিডিয়াতে একটু ইনঅ্যাক্টিভ, মাঠ পর্যায়ে কাজ চালাই যাচ্ছেন, নাকি আসলে বিষয়টা এরকম হয়ে গেছে যে বিএনপির লোকরা অধিকাংশ জামাতকে ভোট দেওয়ার পক্ষে চলে গেছে? আমার কমেন্টগুলো দেখবেন, মানে আমার কমেন্টের মধ্যে 30-40% কমেন্ট আছে এরকম যে ভাই আমি কোনো রাজনীতি করি না, কোনো দল করি না, বাট জামাতরে চাই। ভাই আমি বিএনপি করি কিন্তু আমার দলও ভালো না, আমি জামাতরে চাই। এখন এই কমেন্টগুলো যদি রিয়েল হয়, তাহলে তাদেরও কিন্তু পরিবার বাংলাদেশে আছে, আবার নির্বাচনের সময় তারা দেশেও যাইতে পারে। এই পরিসংখ্যানটাকে আমরা ক্যালকুলেশন করলে সেক্ষেত্রে কিন্তু জামাতই ক্ষমতায় যাচ্ছে, বিএনপি বিরোধী দল হচ্ছে। তবে জিওপলিটিক্যাল ইস্যুতে আপনি যদি দেখেন, একটু এখানে অনেক বিষয় কাজ করতেছে যে ভারত কখনো চাইবে না জামাত ক্ষমতায় আসুক, ভারত চাইবে বিএনপি আসুক, বেটার। কারণ ভারত একরকম ভয় পায়। তো এখানে অনেক কিছু আসবে, নির্বাচনের আগে অনেক প্রভাব নানান কিছু দেখব। তো আপনি আসলে কি মনে করছেন? আবার ধরেন আওয়ামী লীগের একটা ভোট আছে, এখন আওয়ামী লীগের এই পরিবারগুলো যদি ভোট দেয়, তাদের ভোট ব্যাংকটা কিন্তু কম না, প্রায় নিয়ার অ্যাবাউট 40%।
35 to 40% আওয়ামী লীগের ভোট আছে, ধরে নিলাম যে 10% আওয়ামী লীগ ভোট দিল না, 25% লোক আছে ভোট দিবে, সেই ভোটটা যদি আমরা কাস্টিং হিসাব করি তো সেই ক্ষেত্রে জামাতরে দিবে নাকি বিএনপির দিবে তুলনামূলক আপনার কি চিন্তা? আমার মনে হয় যে এই ভোটটা বেসিক্যালি জামাত পাবে, বিএনপি পাবে না। আওয়ামী লীগ যদি ভোট দেয় আর কি, ভোটাররা যদি যায়, কারণ সামাজিক একটা ইফেক্ট আছে, ধর্মীয় একটা ইফেক্ট আছে, প্লাস বিগত সরকারগুলোতে বা এই সরকারেরও 5 তারিখ পতনের পর 6-7 তারিখ সারা বাংলাদেশে যে দৃশ্যগুলো দেখছে, এখনও বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি জীবি তোলা হচ্ছে, সেখানে আমরা পাঞ্জাবি পরিহিত কোনো হুজুরে দেখি না, বিএনপির সিন্ডিকেটগুলো দেখতেছি বিভিন্ন জায়গায়। তো সেগুলোর কিন্তু একটা ইফেক্ট তৈরি হয়ে যাচ্ছে অলরেডি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এটা কিন্তু একটা ইফেক্ট ক্রিয়েট করে। তো সব মিলিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে দেখলে জামাত ক্ষমতায় যাচ্ছে, আর মাঠের ভোটটা আসলে ভোটের দিন ছাড়া বলা যাবে না। আপনারা কি বলছেন? আমি ভাই ক্ষুদ্র মানুষ। জামায়াত এবং বিএনপির মধ্যে এক ধরনের চাপানুতর দেখা যাচ্ছে। আমি এটাকে খুব প্রত্যাশিত ব্যাপার বলে মনে করি। এর অনেকগুলো কারণ আছে এবং আমি ধারণা করি ভবিষ্যতে এই চাপানুতর আরো বাড়বে, এমনকি সেটা ঝগড়া বিবাদেও পরিণত হতে পারে। অ্যাপারেন্টলি দুইটা দলের মধ্যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর কথা আমরা জানি। তারা নির্বাচন করেছিল একসাথে, এক সময় নির্বাচনে জোট হয়েছিল। এমনকি 2018 সালের নির্বাচনে যখন জামায়াতের নিবন্ধন বাতিল ছিল, তারা তাদের মার্কায় ভোট করতে পারেনি। তাদেরও একটা বড়, সম্ভবত 25-এর কাছাকাছি সিট জামায়াতকে ছেড়ে দিয়েছিল বিএনপি। সুতরাং তাদের এক ধরনের নির্বাচনী ঐক্য ছিল। এটা বলাই বাহুল্য, এটা নির্বাচনী ঐক্যই, এটা আদর্শিক ঐক্য হওয়ার সম্ভাবনা সেই অর্থে দুদলের নেই। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে জামাত এবং বিএনপির মধ্যে চাপানুতর শুরু হয়েছে, কিছুটা ঝগড়া ফ্যাসাদও বলতে পারি। এটা মূলত শুরু হয়েছে জামাতের দিক থেকে। জামাতের আমির কয়েকটা কথা বলেছেন, যেটা নিয়ে ইভেন শেষ পর্যন্ত বিএনপি মহাসচিব রিয়াক্ট করেছেন। সেটার ইম্প্যাক্ট কি, জামাত কি চাইছে, জামাত যা চাইছে সেটা কতটুকু সঠিক, বিএনপি ভবিষ্যতে জামাতের সাথে সম্পর্কে ডিনামিক্সটা কি হবে, সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। দুদিন আগে জামাতের আমির বলছেন এভাবে, যারা রাজনীতি করেন মানুষের মনের ভাষা তাদের পড়তে হবে, মনের সাহিত্য পড়তে হবে। যদি আমরা না পারি আমরাও ব্যর্থ। আল্লাহর শুকরিয়া ওই ধরনের বাড়াবাড়ির মধ্যে যায়নি। তিনি বলেন, একদিকে শহীদ পরিবারগুলো রাহাজারি করছে, আহতরা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, ইতোমধ্যে বন্যার ভয়াবহতা শুরু হয়েছে। যারা জনগণের জন্য রাজনীতি করে না তাদের উচিত এই বিপদ করে না, তাদের উচিত এই মানুষের পাশে দাঁড়ানো। এই সময়টা ওখানে না দাঁড়িয়ে নির্বাচন জিকির করলে জাতি এটাকে কবুল করবে? নির্বাচন জিকির বলতে স্পষ্টতই বিএনপিকে ইন্ডিকেট করা হচ্ছে, আমরা বুঝতে পারছি। তারপর বলছে তাদের তো নির্বাচনও লাগে না, ভয়ঙ্কর জায়গা যেটা। ইতোমধ্যে যা দখল করেছিল ফুটপাত থেকে শুরু করে সব দখল নিয়েছে, যা আওয়ামী লীগ 15 বছরে সাজিয়েছিল সব তারা দখল করে নিয়েছে। আমরা বুঝতে পারি যে এটা বিএনপিকে ইন্ডিকেট করেছে। খুবই আক্রমণাত্মক বক্তব্য, এবং কোনো একটা জায়গায় আমার যদ্দূর চোখে পড়ে আমি খুঁজে পাইনি আর, যে মানে এক লুটেরা থেকে আরেক লুটেরার কাছে ক্ষমতায় যাওয়া নিয়েও তিনি প্রশ্ন করেছেন। জামাতের মধ্যে অনেকগুলো কাজ করার চেষ্টা করছে। আমরা খেয়াল করেছি সব ইসলামিক দলগুলোকে একত্র করা, এমনকি কওমিদের সাথে, যাদের সাথে তাদের এক সময় সংঘাত ছিল, বলা যায় আদর্শিক সংঘাত ছিল, তাদের সাথেও জামাতের আলোচনা হচ্ছে এবং কেউ কেউ তাদেরকে এন্ডোর্সও করার চেষ্টা করছে। এটা আলাদা একটা আলোচনার জায়গা, সেটা নিয়েও কথা বলবো। এটার জবাবে জামাতের আমির যা বলেছেন, এটার জবাবে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছেও প্রশ্ন করা হয়েছিল। সেখানে তিনি জবাব দিয়ে, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, উনি জবাব দিয়েছেন, যাদের জনসমর্থন নেই, জনগণ মনে করে না যে এরা সরকার চালাতে পারবে, তারা এই ধরনের চিন্তা ভাবনা করে। আমি কোনো দলের নাম বলছি না। স্পষ্টতই তিনি নাম না বললেও জামাতের কথা বলেছেন, এবং জামাত ও বিএনপির নাম না বললেও বিএনপির কথাই বলেছে। কিভাবে দেখবো আমরা আসলে এটা? এবং আমাদের এখন যেহেতু আওয়ামী লীগ নেই, বিএনপি জামাতের ভবিষ্যৎ সম্পর্কটা কি হবে, কি হবার কথা আমরা বুঝতেই পারি। বিএনপি জামাতকে জোটে নিয়েছিল কারণ একটা হিসেবে দেখা গেছে বাংলাদেশের যদি সঠিক ভোট হয় তাহলে জামাতের এককভাবে জেতার সম্ভাবনা খুব বেশি জায়গায় নেই। এটা অন্তত যে সময় নির্বাচন হতো সে সময়কার কথা, এখনকার আপডেটেড তথ্য আমরা জানি না। আমাদের কারো ধারণা যে জামাতের অনেক উন্নতি হয়েছে জনসমর্থনের দিক থেকে। আমার এটা নিয়ে দ্বিমত আছে, আমি সে জায়গায় যাচ্ছি না, দ্বিমতের প্রশ্ন। কিন্তু একটা সময় জামাত কয়েকটা সিটে হাতে গোনা এককভাবে নির্বাচিত হয়ে আসার সক্ষমতা ছিল, 4, 5, 6 এর বেশি না, 96 সালের দিকে এই ধরনের পরিস্থিতি ছিল। কিন্তু জামাতের বিভিন্ন সিটে বেশ, মানে এটা ভ্যারি করে, কিন্তু 10 থেকে 25, 30, কোনো সিটে 40-50 হাজারও ভোট আছে। ফলে নির্বাচনী রাজনীতিতে এটা খুব বড় ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে আবির্ভূত হয়েছিল আওয়ামী লীগ যদি থাকে। ফলে বিএনপি জামাতকে নিয়েছে এবং জামাত এই সুযোগটা রাজনৈতিক ক্যালকুলেশনে ব্যবহার করেছে। খুবই স্বাভাবিক, খুবই যৌক্তিক ব্যবহার। নির্বাচনী রাজনীতিতে এগুলো হয়। আপনার সমর্থন যদি প্রয়োজন হয় কারণ নির্বাচনে জেতার জন্য, আপনি তখন সিট নিয়ে অনেক বেশি বার্গেইন করতে পারবেন। এখন যেহেতু আওয়ামী লীগ নেই, তাহলে বিএনপির আসলে জামাতকে প্রয়োজন নেই। এখন একটা নির্বাচন যদি হয় বা আরো পরের দিকেও একটা নির্বাচন যদি হয়, সেখানে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা মানে অনেক বড় স্কেলে পাবে, এটা আমি ধারণা করি। যদিও এর মধ্যে পলিটিক্যাল ডিনামিক্স অনেক পাল্টে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের গণঅভ্যুত্থানের নেতৃত্বে যে ছাত্ররা ছিলেন তারা একটা রাজনৈতিক দল করতে পারে বলে আলাপ আছে, তারা কেমন করে সেটাও ভবিষ্যতের রাজনীতি ক্যালকুলেশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি যা তাই হবে, জামায়াত কিছু সিট পাবে এবং তারা যদি একটা ইসলামিক দলগুলোর সাথে এক ধরনের অ্যালায়েন্স করতে পারে, সেই সিটের সংখ্যা বাড়তে পারে। কিন্তু বিএনপির আর জামায়াতকে প্রয়োজন নেই, এটা হলো জরুরি কথা। সুতরাং জামায়াত এখন একটা আলাদা রাজনৈতিক দল, তার আলাদা রাজনীতি থাকবে এবং সে চাইবে তার রাজনীতির দিকে তার অন্যান্য মানুষজনকে আনতে, এবং জামাতের রাজনীতি এখন স্বাধীনভাবে করবে। সুতরাং জামাত যখন বিএনপিকে এক ধরনের আক্রমণ করছে, মানে প্রায় সবই দখল করে ফেলেছে,
বিএনপি, আবারও বলছি নাম বলেনি কিন্তু ইন্ডিকেট করছে, এবং আমরা এই তথ্য আসলেও দেখেছি মিডিয়াতে যে অনেক জায়গায় বিএনপির কিছু নেতাকর্মী এই ধরনের কাজ করেছে। বিএনপি তাদের বিরুদ্ধে খুবই টাফ ডিসিশন নেওয়ার চেষ্টা করছে, এটাও আমি বিএনপির ক্ষেত্রে বলতে হবে, কারণ তারা অনেকে বহিষ্কার করেছে। তাদের সাংগঠনিক সম্পাদক পর্যায়ের একজনকে বহিষ্কার করা হয়েছে, বিভিন্ন লেভেলের নেতাকর্মীদেরকে বহিষ্কার করা হয়েছে। তাদের খুব সিগনিফিক্যান্ট দুজন নেতার কর্মী সমর্থকদের মধ্যে যখন সংঘাত হয়েছে, যাতে একজন নিহত হয়েছে, গুরুত্বপূর্ণ দুজন নেতাকে তারা দলের পদ স্থগিত করেছে, এরকম ঘটনা ঘটেছে। তো বিএনপি আন্তরিকভাবে চেষ্টা করছে, এটাও আমি দেখতে পাচ্ছি, কিন্তু ডিসপাইট এভরিথিং বেশ কিছু জায়গায় এই ধরনের দখলদারিত্ব বা এই ধরনের সংকট আসলে দেখা যাচ্ছে। সো এটাকে যখন ইন্ডিকেট করছে, জামাত যদি বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বী হিসাবে রাজনীতির মাথায় আবির্ভূত হয়, জামাত এটা ব্যবহার করবে না কেন? যেমন সেটা ব্যবহার করছে, এবং তাদের জায়গা থেকে তারা ঠিক আছে, কোনো সন্দেহ নেই। এবং বিএনপি যেহেতু আগে ক্ষমতায় বেশ কয়েকবার ছিল, জিয়াউর রহমানের পরে ছাড়াও 91 থেকে অন্তত 2বার ক্ষমতায় ছিল পূর্ণ মেয়াদে, সেই সময় তাদের দুর্নীতি বা অনিয়মের, বিশেষ করে 2001-06 সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল কিছু, সুতরাং সেগুলো এখন আনবে। কারণ যেহেতু আওয়ামী লীগ আর নেই, এখন আওয়ামী লীগের সমালোচনার জায়গা বাদ, এখন মাঠে যারা আছেন, আওয়ামী লীগ যেহেতু কোনোদিন শক্তি হিসাবে ফিরে আসলে, তখন আবার আওয়ামী লীগ কি করেছিল বাংলাদেশে, সেই আলোচনাগুলো আসবে। এখন বিএনপির সাথে যদি জামাতের ডিবেট হয়, ঝগড়াঝাটিও হয় কিছুটা, সেখানে বিএনপি কি ক্ষেত্রে কি সমস্যা করেছে জামাত, এগুলো আনবে, এটাই খুব স্বাভাবিক, কারণ তারা এখন প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল। অ্যাট দ্য সেম টাইম জামাত মনে করছে তাদের আর বিএনপির প্রত্যেকে তো চিন্তার জায়গা একই না। বিএনপি জানে এই মুহূর্তে নির্বাচন হবে, এবং যত আগে নির্বাচন হয় বিএনপির খুব দ্রুত সেই জনগণের সেন্টিমেন্ট ইউজ করে বিরাট জয় পাওয়া বিএনপির জন্য অনেক সহজ, রাইট? তো বিএনপি আগে নির্বাচন চাইবে। জামায়াত হয়তো ভাবছে তাদের চিন্তা কতটা সঠিক, কতটা ভুল, কতটা এফেক্টিভ হবে, এটা সময় বলবে, কিন্তু জামায়াত চাইছে নির্বাচনটা যত পিছিয়ে দেওয়া যায় তাতে তার সুবিধা। কারণ হলো জামায়াত মনে করছে সে এখন যদি এককভাবে নির্বাচন করতে যায়, তার এই নতুন পলিটিক্যাল যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে সে সময় নিয়ে দলকে আরো গুছিয়ে তুলতে পারে, দলকে আরো শক্তিশালী করে তুলতে পারে, সুতরাং এটা তার জন্য খুব পজিটিভ হবে বলে সে ধারণা করছে। সুতরাং সে সময় চাইছে। এই সময় চাওয়া আবার দুটো বেনিফিট তাকে দিচ্ছে। একটা হলো এই মুহূর্তে বাংলাদেশের মানুষ, আমি যতদূর পালস বুঝতে পারি, আমি অনেক মানুষের সাথে কানেক্টেড না, কিন্তু মানুষ যেভাবে কথা বলছে, সোশ্যাল মিডিয়াতে যেভাবে রিয়াক্ট করছে, তাতে একটা জিনিস আমার কাছে মনে হয়েছে, খুব দ্রুত নির্বাচন চাওয়াটা মানুষ পছন্দ করছে না। সুতরাং জামাত মানুষের সাথে এক ধরনের কানেকশন তৈরি করছে। একই সাথে জামাতের বরং আরেকটা বড় বেনিফিটও আছে, সেটা হলো যেহেতু যে সরকার আছে, জনগণ যে সরকারটার পেছনে আছে, আমি বহুবার বলেছি সরকারটারও ম্যান্ডেট আছে, এটা ভোট দিয়ে নির্বাচিত না হলেও এর সিরিয়াস রকম, এটা রক্তের উপর দিয়ে, মানুষের রক্তের উপর দিয়ে আসা সরকারের সিরিয়াস ম্যান্ডেট আছে। সুতরাং এই সরকারও জামায়াতকে তার পক্ষ, অন্তত তাকে ডিস্টার্ব করছে না, এরকম একটা ফোর্স হিসাবে দেখবে। সেই ক্ষেত্রে সরকারের দিক থেকে তার কিছু সুযোগ সুবিধা, অন্তত তাকে ডিস্টার্ব করা হবে না, এই ধরনের একটা পরিস্থিতি সে পেয়েও যেতে পারে। এখন সামনে যে ব্যাপারটা হয়েছে সেটা হলো, মানে দুই দলের একটা সংঘাতের জায়গা আসলে আছে সামনে, এই দুই দল আসলে সংঘাতে জড়াবে, এটা নিয়ে হয়তো আরো বিস্তৃত আলোচনা করবো। সেটা হচ্ছে ভোট ব্যাংকের যাদেরকে জামায়াত অ্যাট্রাক্ট করতে চায়, বিএনপিরও একটা অংশ ভোটার কিন্তু সেখানে আছে। বিএনপি কি ধারার রাজনৈতিক দল, কেউ ডিবেট হয়তো করবেন, কাগজে কলমে বিএনপি একটা সেন্ট্রিস্ট রাজনৈতিক দল ছিল, এটা কিছুটা সেন্টার রাইট হয়েছে বলে এক ধরনের পারসেপশন আছে। আমারও মনে হয় বিএনপি একটু রাইটের দিকে শিফট করেছে। বিএনপির মধ্যে এক্সট্রিম সেন্টার রাইট আছে, সেন্টার রাইট যারা এক্সট্রিম আছে তারা জামায়াতের পটেনশিয়াল টার্গেট। সুতরাং জামায়াতের সাথে বিএনপির আসলে সংঘাতটা অনিবার্যই ছিল। জামায়াত বিএনপির ওই টার্গেট গ্রুপ থেকে লোকজন নিয়ে আসার চেষ্টা করবে। জামায়াত নিশ্চয়ই ফুললি সেন্ট্রিস্ট এবং সেন্টার লেফট যারা আছে তাদেরকে পেয়ে যাবে না, এরকম সম্ভাবনাই বেশি থাকে। যদিও উল্টোও হতে পারে। আমাদের মনে থাকার কথা, ভারতের কয়েকটা রাজ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি, ত্রিপুরায় দেখেছি, সারপ্রাইজিংলি লেফট যারা আছেন তারা বিরাট একটা অংশ বিজেপিকে ভোট দিয়েছেন, তারা তাদের অন্য শত্রুকে মোকাবেলা করার জন্য। তো সেন্টার এবং সেন্টার লেফট আওয়ামী লীগাররা যারা আছেন তারা অনেকে বিএনপির বিরুদ্ধে যেতে গিয়ে জামায়াতকে ভোট দেবেন, এরকম এক্সাম্পল অলরেডি বলেছি আছে আমাদের পাশেই। কিন্তু এটা খুব এফেক্টিভ হবে বাংলাদেশে আমার কাছে ঠিক মনে হয় না। যদি আমরা এর মধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছি কিছু ছাত্রলীগের নেতাকর্মী জামায়াতে যোগটোগ দিচ্ছেন, এগুলো আসলে তারা তাদের অস্তিত্ব রক্ষার জন্য, তারা তাদের উপরে, আওয়ামী লীগের লোকজন এখন নিরাপত্তাহীনতা বোধ করছেন, জামায়াতে যোগ দিচ্ছেন মূলত ওই কর্মী শ্রেণীর লোক। ভোটাররা জামায়াতকে ভোট দেবেন বলে আমি সে অর্থে মনে করি না। তারপরও জামায়াত তার রাজনীতি করবে, তার রাজনীতিকে আমরা অনেকেই পছন্দ করি না, নিশ্চিতভাবেই আমি তাতে কিছু আসে যায় না, যেটা আমি অনেকবার বলেছি। কিন্তু জামায়াত যার রাজনীতি করার সেটা করবে, করুক। এবং বিএনপির সাথে তার সামনে আসলে আমি একটা সংঘাত দেখছি। কারণ এই নির্বাচন প্রশ্নে, এটা নিয়ে আলাপ করবো আমরা, যে বাংলাদেশে নির্বাচন হওয়াটা কত দিনের মধ্যে হওয়া দরকার, কিভাবে হওয়া দরকার। এর মধ্যে বিএনপি মহাসচিব তার একটা ইন্টারভিউতে 1/11 কথা সামনে এনেছেন, সেগুলোর প্রেক্ষাপটে আলোচনা করা দরকার। কিন্তু সামনের বাংলাদেশে এই নির্বাচন ইস্যু একটা মানে সরকার কতটুকু সময় পাবে, কতটুকু সংস্কার করবে, এগুলো ডিবেটের জায়গা হবে এবং যেটা সংঘাতের বিষয়ে পরিণত হতে পারে। এবং জামায়াতের দিক থেকে সেই জিনিসটা খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি, অনেকে মনে করবেন যে জামায়াত বিএনপির সাথে থেকে অনেক বেনিফিটেড হয়েছে, তারা অনেক বেশি সিট পেয়েছিল 2001 সালে, যেটা তারা পেত না। আমিও মনে করি, তারা মন্ত্রী হয়েছিল। কিন্তু রাজনীতি এরকমই, একটা সময় এই দলটার সাথে তার সুবিধা হয়েছে গেছে। জামাত এক সময় 86 সালে এরশাদের সাথে যে নির্বাচন হয়েছিল, শেখ হাসিনার সাথে জামাত গেছে না,
জামাতের সাথে সাথে ছিল, শেখ হাসিনার সাথে একই সাথে নির্বাচনে গেছে। তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের সময় শেখ হাসিনার সাথে জামাত ছিল, এবং জামাত দাবি করে তত্ত্বাবধায়ক সরকার, সম্ভবত সত্য, আমি কনফার্ম নই, এটা তাদের ব্রেন চাইল্ড, সবই হয়েছে। সুতরাং আওয়ামী লীগের সাথে জামাতের ঐক্য ছিল, এখন একটা সময় বিএনপির সাথে হয়েছে, এখন নতুন রাজনীতির স্বার্থে সেটা ভাবতে পারে। রাজনীতির খুব স্বাভাবিক ঘটনা এগুলোকে অবাক হওয়ার কিছু না। বিএনপি জামাতকে কিভাবে ফেস করবে, বিশেষ করে তার ভোট ব্যাংকে সে কিভাবে প্রিজার্ভ করবে, সেটার বিপরীতে এখন তাকে কাজ করতে হবে। জামাতের তো প্রচুর বক্তব্য আছে, জামাতের বিরুদ্ধে বলারও প্রচুর কথা আছে। আপনি যখন বিএনপিকে নিয়ে এই আলোচনাগুলো করছেন, জামাতের বিরুদ্ধে বলার মতো প্রচুর আছে। আমরা সামনে দেখবো আরও প্রকাশ্য হয়ে উঠলে বিএনপি। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।